হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজ আমরা ডিসকাস করব ক্লাস 10-এর 2 নম্বর চ্যাপ্টার সরল সুদ কষা সিম্পল ইন্টারেস্ট। এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা করব। এই অঙ্কগুলো জানার আগে আমাদের বিভিন্ন টপিকের সম্বন্ধে জানতে হবে, যেগুলো এই চ্যাপ্টারের উপর ডিপেন্ড করছে। প্রথমে আসছি, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে আমাদের আসল টাকা, অর্থাৎ যেহেতু এটা সরল সুদ কষার বিষয়, সেই জন্য কোনো টাকার উপরে আমরা কাউকে যখন দিই টাকা, তখন কোনো ইন্টারেস্ট হারে সেটার উপরে আমরা সুদ পাই। সেই টাকাটা মোট যে টাকাটা আমরা দিই অন্য লোককে, সেটাকে বলা হয় আসল, যার ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল। তাই এর ফার্স্ট লেটারটা পি, অর্থাৎ পিটাকে আমরা আসল হিসেবে ধরি। নেক্সট হচ্ছে আমাদের সুদ। সুদের ইংলিশ টার্ম হচ্ছে ইন্টারেস্ট। তাই আমরা সুদকে ইংরেজির ক্যাপিটাল আই দিয়ে বিচার করি। এবারে আসছি সুদের হার। সুদের হারকে আমরা ইংরেজিতে বলি ইন্টারেস্ট রেট। তাই সুদের হারকে আমরা স্মল আর দিয়ে লিখে থাকি। এবারে আসছি অঙ্কে। প্রথম অঙ্কটা আছে যে দুটি বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন ও 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। এই অঙ্কটা খুবই সহজ। এখানে বলে দিয়েছে যে তারা যে টাকাটা ধার নিয়েছে ব্যাংক থেকে 15,000 টাকা, তাই এখানে আসল অর্থাৎ প্রিন্সিপালটা হলো পি হলো 15,000 টাকা, এবং যেহেতু সময় দিয়েছে 4 বছর পরে, বলেছে 4 বছর পরে ওরা কত টাকা দেবে, তাই টিটা হলো 4 বছর। এবারে আসছি সুদের হার। এখানে বলে দিয়েছে যে বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে এত টাকা নিয়েছিল, অর্থাৎ R=12%। নেক্সট হচ্ছে আমরা একটা ফর্মুলা এই চ্যাপ্টার থেকে জানবো যে মোট সুদের পরিমাণ, অর্থাৎ I=PRT/100 টাকা, অর্থাৎ আসল গুণিতক সুদের হার গুণিতক সময় বাই 100 টাকা, এটা হচ্ছে সুদের পরিমাণ হবে। তাই আমরা আসল টাকা জানি, সময় জানি ও সুদের হার জানি, তাই এখান থেকে ওই ফর্মুলাটা বসিয়ে দিলে পি অর্থাৎ 15,000 ইন্টু আর হচ্ছে 12 এবং সময় হচ্ছে 4 বছর, তাই 4/100 টাকা, অর্থাৎ আমরা এখান থেকে পাচ্ছি 7,200 টাকা। অতএব 4 বছর পরে ওই টাকার জন্য তাদের 7,200 টাকা সুদ দিতে হবে, অর্থাৎ 15,000 টাকার জন্য তাদেরকে 7,200 টাকা সুদ দিতে হবে 4 বছর পরে। এবারে আসছি নেক্সট অঙ্ক 2-এর দাগের। 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করতে বলেছে। আমাদের বলে দিয়েছে যে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত সময়, তাই মোট দিন সংখ্যা হবে 31 + 28 + 31 + 30 + 26 দিন, অর্থাৎ 146 দিন। যেহেতু বলে দিয়েছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এইভাবে আমাদের দিনগুলো গুনে মোট আসছে আমরা 146 দিন। এটাকে আমাদের বছরে করে নিতে হবে, কারণ আমরা জানি যে সময়টা আমরা বছরের টার্গেট করেই অঙ্কগুলো করব। তাই 365 দিয়ে ভাগ করে দিয়েছি, পেয়ে গেছি 2/5 বছর। এবারে আসছি আসল যেহেতু বলে দিয়েছে যে 2,000 টাকা, এই যে অঙ্ক বলে দিয়েছে যে সুদের হারে 6% সরল সুদের হারে 2,000 টাকা, তাই পি হচ্ছে প্রিন্সিপালটা হচ্ছে 2,000 টাকা, আর সুদের হার অর্থাৎ ইন্টারেস্ট রেট এটা হচ্ছে 6%। তাহলে মোট সুদের পরিমাণ সেই একই ফর্মুলা I=PRT/100 টাকা। এই সূত্রটা মুখস্থ করে রাখতে হবে আমাদেরকে অঙ্কগুলো সমাধান করার জন্য। এখান থেকে আসল হচ্ছে 2,000 টাকা ইন্টু সুদের হার হচ্ছে 6% ইন্টু বছর হচ্ছে অর্থাৎ টাইমটা যে 2/5 বছর বাই 100। এখান থেকে কাটাকুটি করে আমরা পাচ্ছি 48 টাকা, অর্থাৎ 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ হবে 48 টাকা। এবারে আসছি 3-এর দাগের অঙ্কে। বলেছে যে বার্ষিক 8.1% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের চক্রবৃদ্ধি মূল কত হবে তা নির্ণয় করি। এখানে বলে দিয়েছে আসল অর্থাৎ পিটা
960 টাকা এবং সুদের হার বলে দিয়েছে 8.13%। ওটা এখান থেকে ভগ্নাংশে 8×3 = 24 + 1/3 অর্থাৎ 25/3%। এবং মোট সময় বলে দিয়েছে 1 বছর 3 মাস এবং 3 মাসটাকে আমাদের 1 বছরে কনভার্ট করতে হবে, না হলে আমরা এই অঙ্ক কমপ্লিট করতে পারবো না। তাই 1 + 3/12 অর্থাৎ 12 মাসে যেহেতু 1 বছর, তাই 12 দিয়ে ডিভাইড করে দিতে আমরা পাচ্ছি 1 + 1-এর 4 বছর, এখান থেকে পাচ্ছি 5-এর 4 বছর। এবারে মোট সুদের পরিমাণ বলে দিয়েছে, আমরা জানি যে মানে ফর্মুলাটা যে PRT/100 টাকা। এখানে P হচ্ছে 960 টাকা, R হচ্ছে 25/3 এবং টাইমটা হচ্ছে 5-এর 4/100, এটা হচ্ছে ফর্মুলা 100। তাই 960 × 25/5/100 × 3/4, এখান থেকে কাটাকুটি করে আমরা পাচ্ছি 100 টাকা। অর্থাৎ সবৃদ্ধি মূল্যের পরিমাণ হবে P + I, অর্থাৎ মোট টাকা যেটা ছিল প্লাস যে সুদের পরিমাণ যে টাকা, সেটা হচ্ছে সবৃদ্ধি মূল্যের পরিমাণ। অর্থাৎ 960 টাকা ছিল মোট আসল এবং সেখান থেকে আমরা সুদ পেয়েছি 100 টাকা, অর্থাৎ 1060 টাকা হবে সবৃদ্ধি মূল্যের পরিমাণ, হবে 1060 টাকা। নেক্সট 4-এর দাগের অঙ্কটা আসছি যে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদ আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসেব করে লিখি। এখানে বলে দিয়েছি যে উৎপলবাবু ধার নেওয়ার সময় ব্যাংকের ক্ষেত্রে মোট আসল যে টাকাটা ধার নিয়েছিল সেটা হলো 3200 টাকা, অর্থাৎ 3200 টাকা, এবং সুদের হার ছিল 6% সুদের হার এবং মোট সময় ছিল 2 বছর। এখান থেকে আমরা সুদের পরিমাণ জানি যে I = PRT/100 ফর্মুলা, একটা গণিতের এই চ্যাপ্টারের মেন যে ফর্মুলা, সেটা বসিয়ে দিলে আমরা পাচ্ছি 3200, যেটা মোট টাকা, ইন্টু সুদের হারটা ছিল 6%, তাই 6 ইন্টু সময় ছিল 2 বছর /100 টাকা, অর্থাৎ এখান থেকে কাটাকুটি করে পাচ্ছি আমরা 384 টাকা। এবারে আসছি, অতএব 2 বছর পরে উৎপলবাবুকে শোধ করতে হবে। যেহেতু বলেছে যে আসল প্লাস সুদ, অর্থাৎ আসল হচ্ছে 3200 টাকা প্লাস সুদ হচ্ছে 384 টাকা, অর্থাৎ 3584 টাকা। অর্থাৎ 2 বছর পরে উৎপলবাবুকে শোধ করতে হবে 3584 টাকা। নেক্সট ম্যাথে আসছি আমরা 5-এর দাগের অঙ্কে। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। এবারে আমাদেরকে বলছে যে আসলটা কত টাকার উপরে সে সুদ পেয়েছে 2 বছর পরে, সেইটা বার করতে বলেছে। শোভাদেবীর ক্ষেত্রে মোট সুদ হচ্ছে 840 টাকা ও সময় T = 2 বছর, R = পাচ্ছি আমরা 5.25% সরল সুদের হারে। আর এখান থেকে আসল আমরা যেহেতু জানি, আমরা একটা ফর্মুলা জানি যে R = আমরা একটা ফর্মুলা জানি I = PRT/100। এখান থেকে এমপ্লাইজ করছে P = I × 100/RT। এখান থেকে সেই যে P আসল, অর্থাৎ 100 × I/TR, আমরা জানি I = PRT/100, সেখান থেকে P = আমরা পাচ্ছি 100 × I/TR। অতএব সমান 100 যেহেতু সূত্রটা ক্ষেত্রে আসলটা হচ্ছে বার করতে হবে, তাই সুদের পরিমাণ আমাদের বলে দিয়েছে 840 টাকা, ইন্টু টিটা সময়টা হচ্ছে 2 বছর ও সুদের হার হচ্ছে 5.25, তাই সবকুটো বসিয়ে দিয়ে এবার এখান থেকে আমরা কাটাকুটি করে পাচ্ছি 8000 টাকা। অর্থাৎ শোভাদেবী ব্যাংকে মোট 8000 টাকা জমা রেখেছিল। অঙ্কগুলো খুবই সমস্যা, আর এই যে ক্যালকুলেশানটা, যে কাটাকুটিটা, এটা কিন্তু খুব ইজি, তোমরা খাতায় করবে, বুঝতে পারবে। নেক্সট আসছি আমরা 6-এর দাগে। গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিলেন ও প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। অর্থাৎ এখানে সেই একই রকম
আসল টাকাটা বার করতে বলেছে। তাই গৌতমের প্রতি মাসে সুদের পরিমাণ অর্থাৎ আই ইকুয়াল টু দেওয়া আছে 378 টাকা এবং সময় দেওয়া আছে 1 মাস, অর্থাৎ আমাদের মাসকে বছরে কনভার্ট করতে হবে, না হলে সূত্রে আমরা বসাতে পারবো না। তাই 1 মাস সমান 12 বছর যেহেতু 12 মাস সমান 1 বছর যেহেতু, তাই 1/12 দিয়ে ডিভাইড করে দিয়েছি, দিয়ে বছরে কনভার্ট হয়ে গেছে। এবারে সুদের হার আর ইকুয়াল টু হচ্ছে আমাদের দেওয়া আছে 12%, তাই ধরে নেওয়া টাকার পরিমাণ পি ইকুয়াল টু হবে আমাদের 100 ইন্টু আই বাই টিআর। আমরা সেটা পাচ্ছি আই ইকুয়াল টু পিআরটি বাই 100 ফর্মুলা থেকে। এখান থেকে 100 ইন্টু সুদটা হচ্ছে 378 টাকা বাই সময়টা হচ্ছে 1/12 ইন্টু এবারে সুদের হার যেহেতু 12, সেটা 12 দিয়ে গুণ হবে। এখান থেকে পাচ্ছি আমরা মোট টাকা যেটা, সেটা হচ্ছে 37,800 টাকা। অর্থাৎ গৌতমবাবু যে সময় ব্যাংক থেকে 37,800 টাকা ধার নিয়েছিলেন। এই অঙ্কটা তাহলে কমপ্লিট হলো। এবারে আসি 7 দাগের অঙ্ক, যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। এখানে বলে দিয়েছে যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। অর্থাৎ সুদে আসলে কোনো টাকা দ্বিগুণ হতে গেলে প্রাপ্ত সুদের পরিমাণকে আসলে সমান হতে হবে। অতএব ধরি সেক্ষেত্রে আসলটা সমান মোট সুদ ইকুয়াল টু এক্স টাকা আমরা ধরে নিয়েছি এবং সুদের হার হলো 6%। তাই সময় বার করতে বলেছে আমাদের। সময় সমান আমরা আই ইকুয়াল টু পিআরটি বাই 100, সেই ফর্মুলা থেকে সময় ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পিআর, অর্থাৎ 100 গুণিতক আইটা বলে দিয়েছে যেহেতু আসলের সঙ্গে সমান হবে, তাই এক্সটা আমরা ধরে নিয়েছি এক্স বাই এক্স ইন্টু 6 বছর। অর্থাৎ এখান থেকে পাবো 50/3 কাটাকুটি করে 16.23 বছরে আমরা যে কোনো টাকা 6% সরল সুদের হারে দ্বিগুণ হবে। কত বছরে? 16.23 বছরে দ্বিগুণ হবে। তো অ্যান্সারটা এইভাবে লিখব যে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা 16.23 বছরে দ্বিগুণ হবে। এবারে আসছি নেক্সট অঙ্কে, যে 8 দাগের অঙ্ক। মান্নান মিঞা কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসল 3 অংশ হয়ে গেছে। বার্ষিক সরল সুদের শতকরা হার কত ছিল নির্ণয় করতে বলেছে। এখানে ধরি মান্নান মিঞার ধার করা টাকার পরিমাণ বা আসল যে টাকা হলো এক্স টাকা আমাদের ধরে নিয়েছে এবং সরল সুদের পরিমাণ যেটা আই ইকুয়াল টু 3x/8। এখান থেকে সময় অর্থাৎ টি ইকুয়াল টু 6 বছর বলে দিয়েছে। অর্থাৎ বার্ষিক সরল সুদের হার আর ইকুয়াল টু 100 ইন্টু আই বাই পিটি %। এখান থেকে আয়ের পরিমাণ হচ্ছে 3x/8 ও পি হচ্ছে এক্স আর টাইম হচ্ছে 6, তাই এটা পার্সেন্টেজ বসিয়ে দিলাম। দিয়ে এখান থেকে কাটাকুটি করে আমরা পাচ্ছি 25/4%। এটা পূর্ণ সংখ্যায় ভাঙলে আমরা 6.1/4% পাচ্ছি। অর্থাৎ বার্ষিক সরল সুদের হারে 6.1/4% ছিল সুদের হার ছিল। এবারে আসছি নেক্সট অঙ্ক, যে একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখি। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট এবং এই অঙ্কটা একের জায়গায় 10 বার পড়ে ভালো করে বুঝতে হবে। তাই বলেছে যে 5,000 টাকা তিনি ব্যাংক থেকে ধার নিলে সেক্ষেত্রে আসলটা হবে 5,000 টাকা, সময়টা হবে 1 বছর ও সুদের হার হবে 7.4% সরল সুদের হারে। সেক্ষেত্রে মোট সুদের পরিমাণ আই ইকুয়াল টু পিআরটি বাই 100। আমরা ফর্মুলায় পিটা হচ্ছে 5,000 টাকা এবং টিটা হচ্ছে 1 বছর ও সুদের হার যেহেতু 7.4 ও বাই 100 সূত্রের ফর্মুলা, সেটা বসিয়ে দিয়ে আমরা 370 টাকা পাচ্ছি। আবার তিনি 5,000 টাকা সমবায় সমিতি থেকে কৃষি ঋণ নেয় যদি নিলে, সেক্ষেত্রে পি ইকুয়াল টু 5,000 টাকা, টি ইকুয়াল টু 1 বছর, আর ইকুয়াল টু 4%। এখানে বলে দিয়েছে যে 4% হচ্ছে বার্ষিক সরল সুদের হার, সেটা হচ্ছে কৃষি সমবায়, সেটা বসিয়ে দিয়ে আমরা সেক্ষেত্রে সুদের পরিমাণ আই ইকুয়াল টু পিআরটি বাই 100 বসিয়ে দিলে
সেখান থেকে পাচ্ছি আমরা সুদের পরিমাণ 200 টাকা। অর্থাৎ ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতি থেকে কৃষি ঋণ নিলে তার বছরে সুদ বাবদ টাকা বাঁচবে। যে ব্যাংক থেকে যে টাকাটা বেরিয়েছিল সেটা হচ্ছে 370 টাকা মাইনাস 200 টাকা, অর্থাৎ 170 টাকা তার বাঁচবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট আসছি 10-এর দাগে। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয় তবে বার্ষিক শতকরা সুদের হার হিসাব করে লিখি। অঙ্কটা এটাও সহজ অঙ্ক। যে বলে দিয়েছে আসল হচ্ছে 292 টাকা, সময় যেহেতু একদিন তাই আমরা জানি 365 দিনে 1 বছর, তাই এখান থেকে বছরে কনভার্ট করার জন্য 1/365 দিয়ে ডিভাইড করে দিলে বছরে এসে আসছে। এবং সুদের পরিমাণ যেহেতু বলেছে 5 পয়সা, আমরা জানি 100 পয়সা সমান 1 টাকা, এখানে তাই 100 দিয়ে ডিভাইড করে আমরা টাকায় কনভার্ট করে নিয়েছি, ইকুয়াল টু 1/20 টাকা পাচ্ছি। এখান থেকে সুদের হার আর ইকুয়াল টু আমরা জানি ফর্মুলা যে 100 ইন্টু I/PT, পার্সেন্টেজ চিহ্নটা হবে সুদের হার যেহেতু, তাই 100 ইন্টু 5/100 বাই 292 ইন্টু 1-এর 365। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 25/4%, অর্থাৎ 6.14%। এই সুদের হারে পার্সেন্টেজ চিহ্নটা দিতে খুবই গুরুত্বপূর্ণ। এই চিহ্নটা না দিলে অন্ততপক্ষে 1 নম্বর কাটা যাবে। অর্থাৎ বার্ষিক শতকরা সুদের হার হবে 6.14 টাকা। নেক্সট আসছি 11-এর দাগে। বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ হবে 168 টাকা হবে, হিসাব করে লিখি। এখানে বলে দিয়েছে আসলটা 600 টাকা এবং সুদের হার বলে দিয়েছে 8% ও সুদের পরিমাণ I ইকুয়াল টু হচ্ছে 168 টাকা এবং সময় হচ্ছে T ইকুয়াল টু আমাদের বার করতে হবে। আমরা জানি T ইকুয়াল টু 100 ইন্টু I/PR, অর্থাৎ I ইকুয়াল টু PRT/100, সেই ফর্মুলায় বসিয়ে তাই সময়টা বার করতে, তাই বছর বলে দিয়েছে পরে। এবারে আসছি T ইকুয়াল টু যেহেতু 100 ইন্টু I, যেহেতু ইন্টারেস্ট যেহেতু 168 টাকা ও সুদ 868 বসিয়ে দেওয়ার পরে বাই P, অর্থাৎ আসল টাকাটা হচ্ছে 600 টাকা ইন্টু R হচ্ছে, অর্থাৎ সুদের হার হচ্ছে 8%, তাই 8 বসিয়ে দিয়ে বছর কনভার্ট হচ্ছে এবারে 7/2 বছর পাচ্ছি এখান থেকে কাটাকুটি করে, অর্থাৎ 3.12 বছর। অতএব বার্ষিক 8% সরল সুদের হারে 3.12 বছরে 600 টাকার সুদ হবে 168 টাকা। এইভাবে আমরা 11-এর দাগের অঙ্কটা সলভ করলাম। এবারে আসছি 12-এর দাগের অঙ্কে। যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দেয়, সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। এটাও খুব ইজি অঙ্ক, সেই একই ফর্মুলায়, শুধু এটা পার করতে হবে আমাদের টাইম, অর্থাৎ কত বছরে। এখানে আসল বলে দিয়েছে 800 টাকা, সুদের হার বলে দিয়েছে 10% ও সুদের পরিমাণ এখান থেকে আমাদের বার করে নেব। যেহেতু বলে দিয়েছে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, সুদে আসলে অর্থাৎ আসলটা হবে এখানে 800 টাকা। সরল সুদে এত টাকা ব্যাংকে জমা দিয়ে তিনি 800 টাকা ব্যাংকে জমা দেয় ও সুদ আসল পায় 1200 টাকা, অর্থাৎ সুদ হবে 1200 টাকা মাইনাস 800 টাকা। তাই এখানে সুদ হবে 1200 টাকা মাইনাস 800 টাকা সমান 400 টাকা। এখান থেকে T ইকুয়াল টু আমরা জানি 100 ইন্টু I/PR বছর। এখান থেকে 100 ইন্টু I, অর্থাৎ ইন্টারেস্টটা হলো 400 বাই P, অর্থাৎ Pটা হচ্ছে 800 টাকা ইন্টু R, অর্থাৎ সুদের হার হচ্ছে 10, তাই বছরে কনভার্ট হবে। এবারে এখান থেকে পাচ্ছি আমরা 5 বছর। তাই ওই টাকা যে 800 টাকা ব্যাংকে 5 বছরের জন্য জমা ছিল, অর্থাৎ ব্যাংকে 5 বছর জমা থাকার পর 800 টাকাটা আমরা সুদ আসলে কত পাচ্ছি 1200 টাকা। এবারে আসছি 13-এর দাগের অঙ্কে। 13-এর দাগে বলেছে যে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরে সুদে আসলে হচ্ছে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করতে বলে দিয়েছে। এখানে বলে দিয়েছে যে 7 বছর ও 4 বছর, তাই 7 - 4, অর্থাৎ 3 বছর প্রাপ্ত সুদের পরিমাণ বার করতে হবে এবং মোট টাকাটা হলো 7100 মাইনাস
6,200 টাকা অর্থাৎ 900 টাকা। অর্থাৎ 4 বছরে প্রাপ্তি সুদের পরিমাণ হবে 900/3 × 4 অর্থাৎ 1,200 টাকা। আবার বলেছে যে 4 বছর সুদে আসলে হওয়া 6,200 টাকার মধ্যে আসলের পরিমাণ হচ্ছে, এখান থেকে সুদটা বাদ দিয়ে দিলে পাচ্ছি আমরা 5,000 টাকা। অর্থাৎ টি হচ্ছে 4 বছর, সুদের পরিমাণ আই ইকুয়াল টু হচ্ছে 1,200 টাকা এবং সুদের হার অর্থাৎ আর ইকুয়াল টু হচ্ছে আমরা জানি 100 × I/PT পার্সেন্ট। অর্থাৎ এখান থেকে 100 × I হচ্ছে 1,200 টাকা এবং পি হচ্ছে 5,000 টাকা ও টাইম হচ্ছে 4 বছর, তাই এখান থেকে পাচ্ছি আমরা 6%। অর্থাৎ মূলধনের পরিমাণ ছিল 5,000 টাকা এবং সুদের হার ছিল 6%। এবারে আসছি আমরা 14 দাগের অঙ্কে, যে একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখলেন। দুজনই একই টাকা একজন ব্যাংকে আর একজন পোস্ট অফিসে জমা রাখলো। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2,360 টাকা ও 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হার অনুপাত কত হবে হিসাব করে লিখি। প্রথমে আসছি আমরা অমল রায়ের ব্যাংকে জমানো টাকার ক্ষেত্রে আসল টাকাটা বলে দিয়েছে 2,000 টাকা, সময় দুজনের ক্ষেত্রে সেম তাই 3 বছর, ও সুদের পরিমাণ আই ইকুয়াল টু যেহেতু সে ফেরত পেয়েছিল 2,360 টাকা সুদ আসল মাইনাস আসল টাকাটা হচ্ছে 2,000 টাকা, বাদ দিলে পাচ্ছি আমরা 360 টাকা, অর্থাৎ সুদের পরিমাণ হচ্ছে 360 টাকা। এখান থেকে ব্যাংকের সুদের হার অর্থাৎ আর ইকুয়াল টু পাবো আমরা জানি ফর্মুলা, সেইটা বসে দিলে 100 × I অর্থাৎ 100 × 360/PT অর্থাৎ পি হচ্ছে 2,000 টাকা প্রিন্সিপাল অর্থাৎ আসল টাকাটা ও টাইমটা হচ্ছে 3 বছর। এখান থেকে আমরা সুদের হার পাচ্ছি 6%। এবারে আসছি আমরা পশুপতি ঘোষের পোস্ট অফিসে টাকা জমানোর ক্ষেত্রে আমরা আসলটা পাচ্ছি 2,000 টাকা যেহেতু সেম টাকা এবং টিটা হচ্ছে 3 বছর ও সুদের পরিমাণ যেহেতু সে ফেরত পেয়েছিল 3 বছর পরে সুদ আসলে 2,480 টাকা, সেখান থেকে আমরা 2,000 টাকা অর্থাৎ আসল টাকাটা বিয়োগ দিলে আমরা পাবো সুদের পরিমাণটা হচ্ছে 480 টাকা। এখন থেকে আমরা পাচ্ছি পোস্ট অফিসে রাখা যে টাকা তার সুদের হার হবে আর ইকুয়াল টু 100 × I অর্থাৎ ইন্টারেস্ট হচ্ছে 480/P অর্থাৎ আসল টাকাটা হচ্ছে 2,000 × টাইম হচ্ছে টি। এখান থেকে পাচ্ছি আমরা 8%। অর্থাৎ ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত প্রথমে ছিল 6% ও সেকেন্ড ছিল 8%, অর্থাৎ 6:8। এখান থেকে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 3:4। সো ব্যাংক ও পোস্ট অফিসের সুদের পরিমাণের হার অনুপাত ছিল 3:4। 15 দাগে অঙ্কটা, একটি তাঁত সমবায় সমিতি যন্ত্রচালিত তাঁত ক্রয় করার সময় 15,000 টাকা ধার করে। 5 বছর পর সেই ধার শোধ করতে সমিতিকে 22,125 টাকা দিতে হলো। ব্যাংকের বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। এখানে বলে দিয়েছে যে আসল টাকাটা হচ্ছে 15,000 টাকা, সময় হচ্ছে 5 বছর ও সুদের পরিমাণ যেহেতু সুদ সময় থেকে মাইনাস আসলটা বের দিলে আমরা সুদ পাবো, তাই 22,125 থেকে 15,000 বাদ দিলে আমরা পাচ্ছি 7,125 টাকা। এটা হচ্ছে সুদের পরিমাণ। এবারে আসছি সুদের হার আর ইকুয়াল টু আমাদের বার করতে হবে, তাই 100 × I/PT এটা একটা ফর্মুলা আমরা জানি আগে থেকে, সেইটা বসে দিয়ে 100 × I ইন্টারেস্টটা হচ্ছে 7,125 টাকা বাই পি হচ্ছে 15,000 টাকা ও টাইম হচ্ছে অর্থাৎ 5 বছর, সেটা এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 9.5%। অতএব ব্যাংকের বার্ষিক সরল সুদের হার হবে 9.5%। এবারে আসছি 16 দাগের অঙ্কে, যে 16 দাগের অঙ্কে বলেছে যে আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1,00,000 টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকেও বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। ব্যাংকের ওই পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে ব্যাংক ও পোস্ট অফিসের, ব্যাংকে হচ্ছে 5% ও পোস্ট অফিসের ক্ষেত্রে হচ্ছে 6% হয়। তবে কোথায় কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। যেহেতু আসলাম চাচা মোট পেয়েছিল 1,00,000 টাকা, তাই আসলাম চাচা ব্যাংকে রাখেন ধরে নিয়েছি X টাকা, তাহলে অবশিষ্ট যে টাকাটা সেটা রাখবে পোস্ট অফিসে, সেটা হলো 1,00,000 টাকা মাইনাস X টাকা, সেটা হচ্ছে পোস্ট অফিসে রেখেছিলেন। অতএব এখান থেকে পাবো ব্যাংকে রাখা টাকার ক্ষেত্রে
আসল হচ্ছে এক্স, যেহেতু আমরা ধরে নিয়েছি আসল টাকাটা এক্স, ও টাইম হচ্ছে 1 বছর, ও সুদের হার 5%। এখান থেকে ব্যাংক থেকে প্রাপ্ত সুদের পরিমাণ আই ইকুয়াল টু, আমরা জানি PRT/100। এখান থেকে পি হচ্ছে এক্স টাকা আমরা ধরে নিয়েছি, টি হচ্ছে টাইম হচ্ছে 1 বছর, ইন্টু আর হচ্ছে 5%, অর্থাৎ 5/100। এখান থেকে পাচ্ছি আমরা 5x টাকা, অর্থাৎ ব্যাংক থেকে প্রাপ্ত সুদের পরিমাণ হচ্ছে 5x/100 টাকা। এবং পোস্ট অফিসে রাখা টাকার ক্ষেত্রে আসল হচ্ছে 1 লাখ টাকা মাইনাস x টাকা, ও সময় 1 বছর, ও সুদের হার হচ্ছে 6%। এখান থেকে আমরা সুদের পরিমাণ আই ইকুয়াল টু PRT/100 ফর্মুলায় বসিয়ে দিলে 1 লাখ মাইনাস এক্স, এটা হচ্ছে আসল, ইন্টু টাইম হচ্ছে 1 বছর, ইন্টু সুদের হার হচ্ছে 6/100 টাকা। এখান থেকে 6 ইন্টু 1 লাখ মাইনাস x/100 টাকা আমরা পাচ্ছি। শর্তানুসারে যেহেতু দুটো টাকার যোগফল হবে, সুদ যেটা পাচ্ছি আমরা 5,400 টাকা, তাই 5x/100 প্লাস 6 ইন্টু 1 লাখ মাইনাস x/100, এটা হবে 5,400 টাকা। এখান থেকে আমরা কাটাকুটি করে এখান থেকে লসাগু হবে 100, 5x প্লাস এখান থেকে হবে 6 লক্ষ মাইনাস 6x ইকুয়াল টু 5,400 টাকা। এখান থেকে 5,400 টাকার সঙ্গে 100 গুণ হয়ে গেল। এখান থেকে x ইকুয়াল টু আমরা পাবো 60,000 টাকা। অতএব আসলাম চাচা ব্যাংকে টাকা রেখেছিল 60,000 টাকা এবং পোস্ট অফিসে রেখেছিল 1 লাখ টাকা মাইনাস 60,000 টাকা, অর্থাৎ 40,000 টাকা। এই অঙ্কটাও সলভ হলো। এবারে আসছি আমরা 17 দাগের অঙ্কে, যে রেখা দিদি তার সঙ্গীত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময়ে জমা দিলেন। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্যটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যদি 7% হয়, তাহলে 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট 1,280 টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। এটাও আগের অঙ্কের মতো আমরা ধরে নেব যে প্রথম ব্যাংকে যদি এক্স টাকা ধরে নিয়েছি, তাহলে দ্বিতীয় ব্যাংকে রাখবে যে 10,000 টাকা মাইনাস এক্স টাকা। তাই প্রথম অঙ্কের ক্ষেত্রে এখানে আসল হচ্ছে এক্স টাকা, সময় হচ্ছে 2 বছর, ও সুদের হার হচ্ছে 6%। তাই এখান থেকে সুদ পাবো আমরা PRT/100। এখান থেকে পি হচ্ছে এক্স টাকা ধরে নিয়েছি, টাইম 2 বছর, ইন্টু সরল সুদের হার হচ্ছে 6/100, অর্থাৎ ইকুয়াল টু 12x/100 টাকা। এবং দ্বিতীয় ব্যাংকের রাখার টাকার ক্ষেত্রে আসল হচ্ছে 10,000 মাইনাস এক্স টাকা, এবং টাইম হচ্ছে 2 বছর, ও সুদের হার হচ্ছে 7%। অতএব দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে প্রাপ্ত সুদের পরিমাণ আই ইকুয়াল টু PRT/100 বসিয়ে দিলে 10,000 মাইনাস এক্স হচ্ছে এটা আসল, এবং টাইম হচ্ছে 2 বছর, সুদের হার হচ্ছে 7/100 টাকা। এখান থেকে আমরা পাচ্ছি 14 ইন্টু 10,000 মাইনাস x/100 টাকা। শর্তানুসারে যেহেতু এই দুটো সুদের পরিমাণ মোট আসছে আমাদের, পাচ্ছি আমরা আগে বলে দিয়েছে অঙ্কে 1,280 টাকা, তাই 12x/100 প্লাস 14 ইন্টু 10,000 মাইনাস x/100 ইকুয়াল টু 1,280 টাকা। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা লসাগু 100 পাবো, এবং উপরে 12x প্লাস 1,40,000 টাকা মাইনাস 14x ইকুয়াল টু 1,280 টাকা। এখান থেকে এক্স ইকুয়াল টু পাবো আমরা 6,000 টাকা। অর্থাৎ তিনি প্রথম ব্যাংকে টাকা রেখেছিলেন 6,000 টাকা এবং দ্বিতীয় ব্যাংকে রেখেছিলেন 10,000 মাইনাস 6,000, অর্থাৎ 4,000 টাকা। এবারে আসছি আমরা 18 দাগের অঙ্কে, যে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন, এবং টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদ আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক একটা, তাই আমরা অঙ্কটা সলভ করছি। যে দীপুবাবুর প্রথম 3 মাসের জন্য ব্যাংকে থাকে 15,000 টাকা। 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলে পরবর্তী 3 মাসের জন্য ব্যাংকে থাকে 15,000 মাইনাস 3,000 টাকা, অর্থাৎ আরও 3 মাসের পরে তিনি 8,000 টাকা দিলে বছরের শেষে থাকে 12 মাইনাস বছরের শেষ, অর্থাৎ 12 মাইনাস যে 3 প্লাস 3 মাস, অর্থাৎ 6 মাসের জন্য ব্যাংকে টাকা থাকে 12,000 প্লাস 8,000 টাকা, অর্থাৎ 20,000 টাকা।
অতএব প্রথম 3 মাসের ক্ষেত্রে আসল হচ্ছে 15,000 টাকা, টাইম হচ্ছে 3/12 বছর। যেহেতু 12 মাস সমান 1 বছর, এখান থেকে 12 দিয়ে ডিভাইড করে আমরা পাচ্ছি বছরে। ও সুদের হার যেহেতু 5%, এখান থেকে প্রথম 3 মাসের প্রাপ্ত সুদের পরিমাণ হলো PRT/100, অর্থাৎ পি হচ্ছে 15,000 টাকা এবং টাইম হচ্ছে 3/12 ও সুদের হার হচ্ছে 5/100। এখান থেকে মোট 3 মাসের সুদের পরিমাণ হচ্ছে 187 টাকা 50 পয়সা, অর্থাৎ 187.50 টাকা। পরবর্তী 3 মাসের ক্ষেত্রে আসল হচ্ছে 12,000 টাকা, সময় হচ্ছে 3/12 বছর ও সুদের হার হচ্ছে 5%। পরবর্তী 3 মাসের সুদের পরিমাণ হবে PRT/100 ভাবে বসিয়ে আমরা পাচ্ছি এখানে 150 টাকা, অর্থাৎ শেষ 6 মাসের ক্ষেত্রে আসলটা হচ্ছে 20,000 টাকা, সময় হচ্ছে 6/12 বছর ও সুদের হার হচ্ছে 5%। অর্থাৎ এখান থেকে 6 মাস পরে যে সুদের পরিমাণ সেটা হবে 500 টাকা। অর্থাৎ বছরের শেষে দীপুবাবু ব্যাংক থেকে সুদে আসলে পাবেন 20,000 টাকা ছিল আগে, তারপরে যে সুদগুলো পেয়েছে প্রথমে 3 মাসের জন্য 187 টাকা 50 পয়সা এবং দ্বিতীয় 3 মাসের ক্ষেত্রে পাবে 100 টাকা ও পরের 6 মাসের ক্ষেত্রে পাবে 500 টাকা। অর্থাৎ এখান থেকে পাবে 20,837 টাকা 50 পয়সা, অর্থাৎ 20,337.50 টাকা। এবারে আসছি আমরা যে লাস্ট অঙ্ক, এটা যে রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। তার ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। তার ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকাটা সুদসহ শোধ করতে পারবেন তা হিসাব করি। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ধরি তিনি ধার নেওয়ার এক্স বছর পরে সমস্ত টাকা সুদসহ শোধ করবেন। ওখানে আসল টাকা বলে দিয়েছে 2,40,000 টাকা এবং সময় যেহেতু এক্স বছর, তাই সুদের হার সমান 12% সুদের হার। মোট সুদের পরিমাণ হচ্ছে I=PRT/100। এখান থেকে 2,40,000 ইন্টু এক্স ইন্টু 12/100, অর্থাৎ 2,88,000 এক্স টাকা। অতএব রহমত চাচাকে ব্যাংকে মোট শোধ করতে হবে 2,40,000 প্লাস 2,88,000 এক্স টাকা এবং 1 বছর পর তিনি মাসিক 5,200 টাকায় বাড়ি ভাড়া দিলে x-1 বছরে বাড়ি ভাড়া বাবদ তার আয় হয় 5,200 ইন্টু x-1 ইন্টু 12 টাকা। অর্থাৎ এখান থেকে প্রশ্নানুসারে আমরা বলতে পারি যে টাকাটা তিনি বাড়ি ভাড়া থেকে আয় হয় তা হলো এই দুটো টার্ম, অর্থাৎ 6,24,000 এক্স টাকা মাইনাস 62,400 টাকা বিয়োগ করলে আমরা যে টাকাটা পাবো সেটা হচ্ছে 2,40,000 প্লাস 2,88,000 এক্স টাকা। এত বড় বড় টার্ম তো একটু তাই ভেবে ভেবে বলতে হচ্ছে। বা এখান থেকে পাবো 6,24,000 এক্স টাকা মাইনাস 2,88,000 এক্স টাকা ইকুয়াল টু 2,40,000 প্লাস 62,400 টাকা। এখান থেকে পাবো আমরা 3,36,000 এক্স টাকা ইকুয়াল টু 3,02,400 টাকা। এখান থেকে এক্স ইকুয়াল টু ওই টার্মটা 9 পাচ্ছি, অর্থাৎ ধার নেওয়ার 9 বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় শোধ করবেন। এবারে আসছি 20 দাগের, এটাই হচ্ছে লাস্ট অঙ্ক, যে রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়ে একক দশক শতক হাজার 1,20,000 টাকা করে পাবেন। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 10% এবং মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে 13 বছর এবং 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসাব করি। ধরি রতনবাবু
বড় মেয়ের জন্য এক্স টাকা এবং ছোট মেয়ের জন্য ওয়াই টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। অতএব বড় মেয়ের ক্ষেত্রে আসল হচ্ছে এক্স টাকা, সময় হচ্ছে 18 - 13 অর্থাৎ 5 বছর। সুদের হার R হচ্ছে 10%। এবারে অতএব সুদের পরিমাণ হবে I=PRT/100, অর্থাৎ এখানে পি হচ্ছে এক্স টাকা অর্থাৎ আসল হচ্ছে এক্স টাকা, টাইম হচ্ছে 5 বছর, আর সুদের হার হচ্ছে 10/100 টাকা অর্থাৎ x/2 টাকা। শর্তানুসারে x/2 যেহেতু বাকি যে টাকা অর্থাৎ 1,20,000 মাইনাস এক্স, বা x পাবো 2,40,000 মাইনাস 2x, অর্থাৎ x হচ্ছে 80,000 টাকা। অর্থাৎ তিনি বড় মেয়ের জন্য 80,000 টাকা জমা রেখেছিলেন। আবার ছোট মেয়ের ক্ষেত্রে p=y টাকা, টাইম হচ্ছে 18 - 8 বছর অর্থাৎ 10 বছরে সুদের হার হবে 10% হারে এবং সুদের পরিমাণ হবে I=PRT/100। এখান থেকে কাটাকুটি করে পাচ্ছি আমরা ওয়াই টাকা, অর্থাৎ শর্তানুসারে y=1,20,000 মাইনাস ওয়াই, অর্থাৎ পাচ্ছি 60,000 টাকা। অর্থাৎ তিনি ছোটো মেয়ের জন্য 60,000 টাকা ব্যাংকে জন্য জমা রেখেছিলেন। অতএব তিনি বড় মেয়ের জন্য 80,000 টাকা ও ছোটো মেয়ের জন্য 60,000 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। এইভাবে সব অঙ্কগুলো কষে দেখি 1 থেকে 20 পর্যন্ত সলভ করলাম। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ও পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন।